প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড। প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড কাকে বলে, এখানে কাকে বলে সেটা লিখেছি এবং তার সাথে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো, বলছে এই প্রকার লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় ধাতব পরমাণুকে দান করে অসমযোজী বন্ধন গঠন করে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছি সেটাই হচ্ছে তোমার যতগুলো লিগ্যান্ডের সম্পর্কে আলোচনা করেছি সবকটাই হচ্ছে প্রথাগত লিগ্যান্ড। মানে তাদের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় ধাতব পরমাণুকে দান করছে, তার ফলে তারা অসমযোজী বন্ধন গঠন করছে। এবার বলছে প্রথা বহির্ভূত লিগ্যান্ড বা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড কীরকম, বলছে এই প্রকারের লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে তার পাই ইলেকট্রন জোড় দানের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করে, তাকে বলছে নন ক্লাসিক্যাল বা প্রথা বহির্ভূত লিগ্যান্ড। যেমন ধরো ইথিলিন, তারপরে বেনজিন এবং সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন। এবার দেখো এইটা হচ্ছে জাইসের লবণ। বিজ্ঞানী জাইস তার নাম অনুযায়ী এই যে যৌগটা বলা হচ্ছে, এই যৌগটা ফিশার-ট্রপ সিনথেসিস বা বিজারণ বিক্রিয়া ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক পরিমাণে এটা ব্যবহার করা হয়। KPtCl3C2H4 মানে জাইসেস লবণ মানে উদাহরণ দাও, গঠন আঁকো, এরকম প্রশ্নও কিন্তু পাওয়া গেছে। এরপরে আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো ফেরোসিন। ফেরোসিন মানে সাইক্লোপেন্টা ডাইইনাইল রিং। এই যে রিংটা দেখতে পাচ্ছ, এটা যেটা বোল্ড লাইন যেটা এখানে মার্ক করা হয়েছে, এই বোল্ড লাইনটা বলছে অ্যাবভ দ্য প্লেন অফ দ্য পেপার। আমাদের সামনের দিকে এরকম আড়াআড়িভাবে মানে ওই অ্যাবভ দ্য প্লেন অফ দ্য পেপারটাকে গেঁথে আছে, আমাদের সামনের দিকে একটু অংশ আছে। আর এখানে কিন্তু দেখো, অর্থাৎ এই রিংটা সামনের দিকে আর এই ছুঁচালো অংশটা আমাদের সামনের দিকে, বাকি অংশটা পিছনের দিকে। অর্থাৎ দুটো সাইক্লোপেন্টেন রিং মানে কী বলবো, অল্টারনেটিভলি সামনে পিছনে এইভাবে অবস্থান করছে। এইভাবে অবস্থান করলে ওদের মধ্যে স্টেরিক রিপালশন অত্যন্ত কম হয়। এখানে যেটা বলা হয়েছে দেখো, এই যৌগের নাম হচ্ছে বিস সাইক্লোপেন্টা ডাইইনাইল আয়রন 2। বিস সাইক্লোপেন্টা ডাইইনাইল ব্র্যাকেটে বাইরে আয়রন 2। কারণ এই রকম যৌগের বা সবর্গীয় যৌগের ইউপ্যাক নামকরণ কিন্তু এইভাবেই করতে হয়। এখানেও ঠিক তাই, এই যে ভিতরে গোল করে পাই বন্ড দেওয়া ছিল, সেই পাই বন্ড দ্বারা কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সমযোজী বন্ধন করে আবদ্ধ আছে। এই ধরনের লিগ্যান্ডকে বলা হচ্ছে প্রথা বহির্ভূত লিগ্যান্ড। এছাড়াও আরেক প্রকারের লিগ্যান্ড পাওয়া যায়, সেটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। বলছে এই প্রকারের লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় ধাতব আয়নকে দানের মাধ্যমে সিগমাবন্ধন গঠন করে। অর্থাৎ লিগ্যান্ড থেকে মেটাল একজোড়া ইলেকট্রন দান করে এবং অপরদিকে ওই ধাতব পরমাণু একজোড়া ইলেকট্রন লিগ্যান্ডকে দান করে বা ব্যাক বন্ডিংয়ের মাধ্যমে পাই বন্ড গঠন করে। অর্থাৎ মেটাল টু লিগ্যান্ড ইলেকট্রন জোড় ডোনেশনের মাধ্যমে পাই বন্ধন গঠন করে। এইরকম লিগ্যান্ডকে বলা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে কার্বন মনোক্সাইড, আর এর থেকে ট্রাইফিনাইল ফসফিন, PPH3 ট্রাইফিনাইল ফসফিন। এখানে তুমি নোটেশনটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে। দেখো, লিগ্যান্ড থেকে মেটালে প্রথমে দান করেছে সিগমা বন্ধন গঠিত হয়েছে, অর্থাৎ লিগ্যান্ড থেকে মেটাল এটা সিগমা বন্ড। আবার মেটাল থেকে লিগ্যান্ডে যখন গঠিত হয়েছে উপরে, এটাকে আমরা বলতে পারি পাই বন্ড। এই ধরনের লিগ্যান্ডকে বলা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। অর্থাৎ লোন পেয়ার জোর দান করা নয়, লোন পেয়ার যেহেতু মেটাল থেকে গ্রহণ করছে লিগ্যান্ড, যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোর গ্রহণ করছে সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিড বা লুইস অ্যাসিড। আর লিগ্যান্ড যেহেতু বলা হচ্ছে সেই জন্য পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই বন্ধন গঠন করছে লোন পেয়ার গ্রহণের মাধ্যমে, সেই জন্য বলা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিজুইকের কার্যকরী পারমাণবিক সংখ্যা বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, EAN রুল। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা এবং ওই ধাতব পরমাণু আয়নের সাথে যুক্ত লিগ্যান্ডগুলি যে সংখ্যক ইলেকট্রন ব্যবহার করে তাদের সমষ্টিকে ওই পরমাণুর কার্যকরী পারমাণবিক সংখ্যা বলে বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলে। কেন্দ্রীয় ধাতব পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা এবং ওর সাথে যুক্ত লিগ্যান্ডের যে অসমযোজী বন্ধন গঠনের জন্য যে ইলেকট্রন সংখ্যা, তাদের মোট সমষ্টিকে বলা হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা কার্যকরী ইলেকট্রন সংখ্যা। এখন এই কার্যকরী অ্যাটমিক নাম্বার, যখন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমরা গণনা করব, দেখতে পাবো সেটা ওই পরমাণুটা বা কেন্দ্রীয় ধাতব পরমাণুটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত একটা ইলেকট্রন অ্যাটেন্ড করে বসে আছে। যেমন ধরো ক্রিপ্টনের ন্যায় 36, জেননের ন্যায় 54 এবং রেডনের ন্যায় 86। এবং এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটা নিয়ম আমাদের আছে, EAN ইকুয়াল টু কেন্দ্রীয় ধাতব
পরমাণু ক্রমাঙ্ক মাইনাস তার জারণ সংখ্যা প্লাস 2 গুণিতক লিগ্যান্ড, কারণ একটা লিগ্যান্ড এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কেন্দ্রীয় ধাতব পরমাণুকে দান করে তোমার অসমযোজী বন্ধন গঠন করে, সেই জন্য 2 ইন্টু লিগ্যান্ড, আর জারণ সংখ্যা মানে ধাতব পরমাণু থেকে লিগ্যান্ড বেরিয়ে গেছে, এই ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই জন্য মাইনাস জারণ সংখ্যা আমরা এখানে লিখেছি। এখানে এক্সাম্পল হিসেবে দেখো দেওয়া হয়েছে Fe(CO)5। আয়রনের আমরা জানি 26 অ্যাটমিক নাম্বার। আমি আগেই বলেছিলাম স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক 21 থেকে শুরু করে আপ টু 30 মুখস্থ করতে বলেছিলাম একদম পরপর। পরীক্ষার সময় কিন্তু এই নাম্বারগুলো দেওয়া থাকবে না, তোমাকে মাথায় রাখতে হবে। মাথায় না থাকলে যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। এখানে এফি হচ্ছে 0 জারণ স্তরে আছে, সেই জন্য 0 বিয়োগ করেছি, আর 5 2 10, 26 হয় 36। এটা দেখো তোমার ক্রিপ্টনের গঠন কাঠামো লাভ করেছে। ঠিক একইভাবে সিলভার থাকে ঠিক তোমার কপারের নিচে। কপার হচ্ছে তোমার 29 সঙ্গে 18 যোগ করলে 47। দেখো 47 বসিয়েছি, দুটো লিগ্যান্ড আছে, 2 গুণিতক 2, আর জারণ সংখ্যা যেহেতু 1 বিয়োগ করেছি 50। এখানে একটা প্রশ্ন বলছে, এখানে 54 হলো না। সব ক্ষেত্রেই যে 54 হবে তার কারণ কোনো ব্যাপার নেই, কারণ বেশিরভাগ 99% যৌগ তোমার ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বার অ্যাটেন্ড করবে, কিন্তু মানে বাকি যে যৌগগুলো তারা কাছাকাছি যাবে, 50 আর 54 এরকম 4-এর ডিফারেন্স, এটাও কিন্তু স্থায়ী। ঠিক একইভাবে PdNH3 হোল সি। পিডি মানে হচ্ছে প্যালাডিয়াম, নিকেলের ঠিক নিচে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। নিকেল যদি 28 হয়ে থাকে তার সাথে 18 যোগ করলে 46। এখানে জারণ স্তর হচ্ছে +4, তাহলে 4 বিয়োগ হয়ে যাবে, আর 6টা লিগ্যান্ড ছিল, 6 দিয়ে 12 54। দেখো জেননের গঠন কাঠামো লাভ করে বসে আছে। এইরকম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন করার জন্য আমি এখানে 1 2 3 4টে যৌগ আমি দিয়েছি, এবং প্রত্যেকটার পারমাণবিক ক্রমাঙ্ক আমি কিন্তু বলে দিয়েছি, তোমরা করে কিন্তু এটা আমাকে দেখাবে। এরপরে যেটা আমরা চলে যাব অ্যাপ্লিকেশন। কেন্দ্রীয় ধাতব পরমাণুর কার্বনিল যৌগের লিগ্যান্ডের সংখ্যা। কেন্দ্রীয় ধাতব পরমাণুর কার্বনিল যৌগের লিগ্যান্ডের সংখ্যা মানে কার্বনিল, কোনো একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কোনো একটা সন্ধিগত মৌল কার্বনিল যৌগ গঠন করলে সেই কার্বনিল যৌগে কার্বনিল মূলকের সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখন বলছে ধরো নিকেলের অ্যাটমিক নাম্বার 28 আমরা সকলেই জানি। এবার বলছে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে হয়? ক্রিপ্টন, তাহলে 36। তাহলে ও যখন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অ্যাটেন্ড করবে তাহলে তখন তোর অ্যাটমিক নাম্বার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে? 36। তাহলে 36 আর আছে ওর 28, তাহলে বাড়তে হবে কত একক? 8 একক। তাহলে 8 একক যদি বাড়তে হয় তাহলে তার লিগ্যান্ডের সংখ্যা কত হতে হবে? 4টে লিগ্যান্ড, অর্থাৎ 4টে CN মূলকের সঙ্গে যুক্ত হয়ে NiCO4 একটা স্ববর্গীয় যৌগ গঠন করবে। ঠিক একইভাবে আমি এখানে HW দিয়েছি। দেখো আয়রন কার্বনিল যৌগের সংকেত নির্ণয় করো, দেওয়া আছে আয়রন 26। এবার প্রশ্ন যেটা হচ্ছে, বা যদি আমরা একটুখানি দেখি হিন্টস যদি আমরা দিয়ে থাকি তাহলে সেই হিন্টস থেকে এটা পরিষ্কার হয়ে যাবে। আয়রন হচ্ছে তোমার 26, তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বার অ্যাটেন্ড করতে হলে ওটাকে কত হতে হবে? 36। তাহলে বাড়তে হবে কত? 36 - 26, 10 একক। তাহলে লিগ্যান্ডের সংখ্যা কত হবে? 10/2 মানে 5। তাহলে যৌগটার সংকেত হবে FeCO5, কারণ তোমার এখানে পরিষ্কার বলে দিয়েছে আয়রন কার্বনিল যৌগ, তোমার লিগ্যান্ডটাকে কার্বনিলই হতে হবে। তাহলে এখান থেকে আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা মোটামুটি শিখতে পারলাম। এরপরে যেটা আমরা চলে যাব স্ববর্গীয় যৌগের ইউপ্যাক নামকরণ। স্ববর্গীয় যৌগের ইউপ্যাক নামকরণের নিয়মাবলী কী কী? বলছে ক্যাটায়নিক বা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে আগে ক্যাটায়নের নাম উল্লেখ করতে হবে। যেমন ধরো এইটা হচ্ছে অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, তার আগে দেখে এখানে পটাশিয়াম আছে 4টে, তার মানে আগে ক্যাটায়নটা আগে বলে নিতে হবে। সে কোঅর্ডিনেশন এন্টিটি ক্যাটায়নিক অ্যানায়নিক যাই হোক না কেন, আগে ক্যাটায়ন থাকলে ক্যাটায়নটির নাম উল্লেখ করে বলে দেবে। আর কারণ আমরা জানি যৌগ লেখার সময় ক্যাটায়নকে বাম দিকে লিখতে হয়, তাহলে বাম দিকে যদি লিখতে হয়ে থাকে তাহলে সেটা বাম দিক থেকে আমরা নামকরণটা শুরু করব। তাহলে এটাকে ভাঙলে দেখো এইটা আগে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, আর এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এই যে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি হয়েছে, তাহলে একে আগে নাম বলতে হবে, তারপর এটার নাম বলতে হবে। নেক্সট 2 নম্বর নিয়ম যেটা বলছে যে স্ববর্গীয় যৌগের ইউপ্যাক নামকরণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক জটিল যৌগ ক্লাস 9-10 পড়ার সময় আমরা যে বলয় পরীক্ষা করেছিলাম সেখানে একটা সে বিশাল বড় যৌগ এসেছিল, তার আমরা নাইট্রোসো ফেরাস সালফেট সংখ্যে মানে ছোটো করে নামটা বলছিলাম, কিন্তু তার যে বড় নামটা বলতে গেলেই তখন আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, অনেক বিশাল নাম হয়ে যাচ্ছিল। এবার বলছে দেখো কেন্দ্রীয় ধাতব পরমাণু
বা আয়নের পূর্বে লিগ্যান্ডের নাম বলতে হবে। লিগ্যান্ড যা আছে সবর্গীয় স্তরের মধ্যে সমস্ত নাম বলে দেওয়ার পর কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম বলতে হবে। একাধিক ভিন্ন লিগ্যান্ড থাকলে অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে আগে উল্লেখ করতে হবে। যেমন ধরে করে অ্যামিন আর ক্লোরিডো, তাহলে অ্যামিনের এ আর ক্লোরিডো সি, তাহলে এ যেহেতু আগে তাহলে অ্যামিনকে আগে বলতে হবে, তারপর তোমার ক্লোরিডোকে বলতে হবে। ঠিক একইভাবে একাধিক সমলিগ্যান্ড থাকলে তাদেরকে বোঝাবার জন্য ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা ইত্যাদি উপসর্গ যোগ করতে হবে। যেমন আমরা ক্লাস 11-এ শিখেছিলাম সবর্গীয় স্তরের নামকরণের সময় ব্যবহৃত পদগুলির মধ্যে কোনো ফাঁক দেওয়া যাবে না, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটাই ওয়ার্ডে লিখতে হবে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বলছে, যেমন আমি নিচে কয়েকটা এক্সাম্পল লিখেছি দেখো। এখানে তোমার আছে অ্যামিন আর ক্লোরিন, তাহলে অ্যামিনের এ আগে পেন্টামিন, পেন্টা অ্যামিন, ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড। এখানে আর একটা পয়েন্ট আমি শুধু অ্যাড করব বা বলবো, ধাতু বলার পর ধাতু ওই যৌগের যে জারণ স্তরে আছে সেই জারণ স্তরটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে লিখতে হবে, আর সবর্গীয় স্তরের বাইরে যেটা আছে সেটাকে ওই রোমান হরফে লেখার পর ডান দিকে লিখতে হবে। এবার এখানে একটা কথা বলে নিই, সবর্গীয় স্তরের বাইরে সেটা ডান দিক হোক আর বাম দিক হোক, যে মূলক বা আয়নটা থাকবে তাকে আমরা একবারই বলবো। যেমন ধরো এখানে দুটো ক্লোরাইড ছিল, একবারে লিখেছি ক্লোরাইড। ঠিক একইভাবে পরের এক্সাম্পলটা যখন আমরা যাবো, এখানে পটাশিয়াম আছে 4টে, এখানে তোমার আয়রন আর এফিসিয়েনের অর্থাৎ এফিসিয়েনের হোল 6, তার মানে এখানে পটাশিয়াম তো 4টে ছিল, একবারই বলবো যেহেতু সবর্গীয় স্তরের বাইরে। পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট ব্র্যাকেটে 2। আয়রনটা কেন ফেরেট হয়ে গেল সেটা আমরা আসছি পরের পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট যেটা বলছে, লিগ্যান্ডের মধ্যে ডাই ট্রাই ইত্যাদি উপসর্গ যদি আগে থেকে ঢুকে থাকে, যেমন ধরো ড্রাইঅ্যামিন, টেট্রামিন, এইরকম যদি উপসর্গ থাকে তাদের ক্ষেত্রে 2, 3, 4 ইত্যাদি বোঝাবার জন্য, যেমন 2-এর ক্ষেত্রে 20, 3-এর ক্ষেত্রে 30, 4-এর ক্ষেত্রে টেট্রাকিস, 5-এর ক্ষেত্রে পেন্টাকিস ইত্যাদি উপসর্গ ব্যবহার করতে হবে। এছাড়া এই একই উপসর্গ ব্যবহার করতে হবে তোমার লিগ্যান্ডটা যদি জৈব লিগ্যান্ড হয়ে থাকে। এক্সাম্পল হিসাবে দেখো এখানে পরিষ্কার বলা থাকে, যেমন ধরো CuEN এর হোল 2, ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিনে কটা আছে? 2টো, সেই জন্য 20 আগে বসে গেল, পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিনকে আবার ইথেন 1,2 ডাইয়ামিনও বলা যেতে পারে। ইথিলিন ডাইঅ্যামিন কপারের জারণ সংখ্যা এখানে +2, সেই জন্য 2 বসিয়েছি, আর বাইরে ছিল সালফেটটাকে বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে যদি আমরা পরের যৌগটা দেখি, CH3NH2 মিথাইল অ্যামিন জৈব লিগ্যান্ড, কারণ CH3 মূলক আছে, তাহলে এটাকে আমরা লিখব মিথাইল অ্যামিনের এমটা আগে আর ক্লোরাইডের সিটা আগে, তাহলে সি হবে। ডাইক্লোরিডো 20, সব একই ওয়ার্ড, কোনো গ্যাপ থাকবে। ডাইক্লোরিডো 20 ব্র্যাকেটের মধ্যে ইথিলিন মিথাইল অ্যামিন কপার, আর এখানে রোমান 2। এইভাবে কিন্তু আমাদের নামকরণগুলো এক এক করে করতে হবে। পরে যেটা বলছে দেখো, অ্যানায়নিক লিগ্যান্ডের নামের শেষে, এটা কিন্তু একটু ভালো করে আমাদের বুঝতে হবে। অ্যানায়নিক লিগ্যান্ডের নামের শেষে, যেমন মনে করো ক্লোরাইড শেষে IDE, শেষের ইটা বাদ দিয়ে শুধু ও করতে হবে, অর্থাৎ ক্লোরাইড তাহলে ক্লোরিডো, CHLORIDO ক্লোরিডো। তারপরে বলছে সালফেট ATE, ইটা বাদ দিয়ে ও হয়ে গেছে সালফেটো। ঠিক একইভাবে CN- সায়ানিডো, দেখো ইটা বাদ দিয়ে আবার এখানে ও হয়ে গেছে সায়ানিডো। এরকম প্রচুর মনোডেন্টের লিগ্যান্ড আছে বা অ্যানায়নিক লিগ্যান্ড আছে, তাদেরকে আমরা এখানে বই থেকে আমি তুলে দিয়েছি, সেই ছবিটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। যেমন ডয়টেরাইট, ডিতে ডয়টেরিডো, ঠিক একেবারে সায়ানিডো। তারপরে NC মানে হচ্ছে আইসোসায়ানিডো, OH হাইড্রক্সাইডো, NH2 অ্যামাইডো। পরের যেটা আমরা চলে যাব, N মাথায় 3- নাইট্রিডো, আর N3 মাথায় -1 অ্যাজাইডো। সালফাইডো, অ্যাসিটেটো, তারপরে নাইট্রেটো, সায়ানেটো, তারপর থায়োসায়ানেটো। এখানে ডোনার অ্যাটমগুলো বলে দিয়েছে। তারপরে যেটা বলছে থাকে, এখানে ডোনার অ্যাটম যখন নাইট্রোজেন হয়ে যাবে আইসোথায়োসায়ানেটো, সালফেটো।
থায়োসালফেট থায়োসালফেটো, অক্সালেট অক্সালেটো। এইভাবে আমরা পরপর নামকরণ করে যাব। তারপরে যেটা বলছে দেখো কার্বনেট কার্বনেটো, নাইট্রেট নাইট্রাইট যখন অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকবে, NO2-, যখন অক্সিজেনটা ডোনার অ্যাটম হবে তখন সেটাকে বলা হবে নাইট্রাইট, অর্থাৎ নাইট্রাইটের ইটা বাদ দিয়ে যদি ও করা হয় তাহলে সেটা হচ্ছে নাইট্রিটো। এবার NO2 যখন নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত হবে নাইট্রাইট অর্থাৎ নাইট্রো। ঠিক একইভাবে অক্সাইড, এটা একটু অন্যরকম, বানানটা ওর সাথে মিলছে না, সেটা শুধু অক্সো হবে। পারক্সাইড পারক্সো। মিথাইলামিন গ্লাইসিনেটো, এটা মানে অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন থেকে এসছে, তার প্রোটনটা চলে গেছে, তাহলে গ্লাইসিনেট সেখান থেকে হয়ে গেল গ্লাইসিনেটো। এবার যেটা বলছে ইমাইড, NH মাথায় 2-, ইমিডো। তারপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটেটো, যেটা আমরা হোয়াইট বোর্ডে আমরা আলোচনা করেছিলাম, সেই অ্যাসিটাইল অ্যাসিটেটো, সেই ছবিটা এখানে আমরা দিয়েছি, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো। এইভাবে মনোডেন্টের লিগ্যান্ডের কিন্তু আমাদের নামকরণগুলো করতে হবে। আমি এক এক করে এখানে লিখে দিয়েছি, সবগুলো তোমাদের বইয়েতে আছে, আবার আমি এখানে লিখব, ওটাকে লিখিনি। নেক্সট যেটা বলছে দেখো, লিগ্যান্ড যদি প্রসম হয় তাদের সাধারণ নামই লেখা হবে, যেমন ধরো মিথাইলামিন, তারপরে যেমন ইথিলিন ডাইয়ামিন। এখানে আর একটা কথা বলে নিই, জলকে লেখা হয়ে থাকে কিন্তু অ্যাকোয়া, ইথিলিন ডাইয়ামিন অথবা ইথেন 1,2 ডাইয়ামিনও বলা হয়ে থাকে, ওটা আমি আগেই আলোচনা করেছি। এরপর যেটা বলছে যে ক্যাটায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে লিগ্যান্ডের নামের শেষে IUM কথাটা অ্যাড করতে হবে। যেমন এটা ছিল হাইড্রাজিন, তাহলে হাইড্রাজিনিয়াম। এটা ছিল নাইট্রোসিল, নাইট্রোসোমিয়াম। আর এটা ছিল নাইট্রোনিয়াম। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যাটায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে মোটামুটি এই 3টে ক্যাটায়নিক লিগ্যান্ডই আমরা পাবো, ঘুরে ফিরে আসবে। এইগুলো মুখস্থ করে ফেলাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, স্ববর্গীয় স্তরের আধান যদি ঋণাত্মক হয় তখন কেন্দ্রীয় ধাতব আধানের শেষে এট কথাটা যোগ করতে হবে। যেমন আমি এখানে নিয়েছি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনেট, প্লাটিনাম প্লাটিনেট, মলিবডেনাম মলিবডেট, জিঙ্কেট, নিকলেট, কোবাল্টেট, ক্রোমেট, কিউপ্রেট, স্ট্যানেট, প্লাম্বেট, অরেট, এফি মানে হচ্ছে ফেরেট। এইভাবে আমরা কিন্তু নামকরণগুলো করব যদি স্ববর্গীয় স্তরের আধান ঋণাত্মক হয়। 10 নম্বর পয়েন্ট যেটা লাস্ট যেটা বলছে যে কোনো স্ববর্গীয় যৌগে যদি কেলাস জল থাকে তাহলে কেলাস জলটাকেও কিন্তু উল্লেখ করতে হবে। সেই কেলাস জল আমরা এখানে এইভাবে বলতে পারবো। দেখো এই যৌগের নাম কিন্তু এখানে জল আছে আর ক্লোরিন আছে, তাহলে অ্যাকোয়া মানে এটা আগে টেট্রা অ্যাকোয়া ডাইক্লোরিডো, টেট্রা অ্যাকোয়া ডাইক্লোরিডো ক্রোমিয়াম। যেহেতু ক্রোমিয়াম এখানে +3 জারণ স্তরে, রোমানে 3 দিলাম, বাইরে ক্লোরাইডটাকে ক্লোরাইড দিলাম, ডট দিয়ে 2 অণু ক্লাস জল ছিল ডাইহাইড্রাইড। এখানে কিন্তু আর অ্যাকোয়া বলা যাবে না, ইউপ্যাং নামের ক্ষেত্রে অ্যাকোয়া, কিন্তু যেটা 2 অণু জল আছে সেটাকে ডাইহাইড্রেট বলতে হবে, ডাইহাইড্রেট। এরপরে আমি কতগুলো তোমাদের এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল আমি ইউপ্যাং নাম লিখেছি, সেই ইউপ্যাং নামগুলো আমি এক এক করে বলছি। যেমন ধরো অ্যামিন আছে 4টে, অ্যামোনিয়া আছে 4টে, সালফেট আছে একটা, আর NO3টা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে আমরা কি বলবো, টেট্রা অ্যামিন সালফেটো কোবাল্ট, টেট্রা অ্যামিন সালফেটো কোবাল্ট। এখানে +3 জারণ স্তর, কারণ +3 না +4 জারণ স্তর কোন স্তরে আছে সেটা আমরা বের করতে অলরেডি আগের ক্লাসে শিখে নিয়েছি, নতুন করে এখানে আর বলতে লাগবে না। যদি না পারো ডান দিকে ছোট্ট করে ক্যালকুলেশন করে বের করে নেবে। আর থার্ড ব্র্যাকেটের বাইরে নাইট্রেট ছিল, নাইট্রেট বসিয়ে দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা করি, দেখো এইটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, তার 3 অণু আছে, তার মানে 3 অণু থাকবে ট্রিস, ব্র্যাকেট শুরু, ইথেন 1,2 ডাইয়ামিন বা ইথিলিন ডাইয়ামিন। এবার ক্রোমিয়াম বসিয়ে দিলাম, +3 জারণ স্তরে আছে, +3 জারণ স্তরে বসালাম। এখানে ক্লোরাইড 3টে ছিল, 3টে 4টে যাই থাক একবারই বসাবো ক্লোরাইড। 3 নম্বর এক্সাম্পল যেটা বলছে দেখো, টেট্রা অ্যামিন ডাইঅ্যাকোয়া কপার 2 সালফেট। এবার এখানে প্রশ্ন, অ্যামিন আর অ্যাকোয়া দুটোই তো আগে, অ্যামিন AM আর অ্যাকোয়া AQ, তার মানে কিউ আগে না এম আগে? নিশ্চয়ই এম আগে, যেহেতু এম আগে সেজন্য অ্যামিনটাকে আমরা নিলাম টেট্রামিন ডাইঅ্যাকোয়া কপার 2 সালফেট।
এরপরে এখানে আমি কতকগুলো HW দিয়েছি, কতকগুলো মানে 10টা HW দিয়েছি, প্রত্যেকটাই তোমাদের বইতে করে দেওয়া আছে। বইটা ভালো করে দেখে পড়বে, বইটা ভালো করে দেখে পড়ার পর এইগুলো করে কিন্তু আমাকে সাবমিট করতে হবে। এই হচ্ছে আমাদের স্ববর্গীয় যৌগের ইউপ্যাক নাম। ইউপ্যাক নাম কিন্তু পরীক্ষায় একটা থাকে।